আওয়ামী লীগ মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল বললেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা। সোমবার থেকে কমতে পারে দেশের বিভিন্ন স্থানে চলমান তাপপ্রবাহ, নামতে পারে স্বস্তির বৃষ্টি, সাগরে তৈরি হতে পারে লঘুচাপ। গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ৫ যাত্রী নিহত, বেশ কয়েকজন আহত। ভোটের দিন ঘনিয়ে আসলেও ফরিদপুরে জমেনি উপজেলা নির্বাচন। প্রার্থী ও সমর্থকের মধ্যে আমেজ থাকলেও মাথা ব্যথা নেই কৃষকদের। দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিঘাটের নৌরুটে দেখা দিয়েছে ৩ তাসের জোয়ারিদের দৌরাত্ম্য। জোয়ার ফাঁদে সর্বশান্ত হচ্ছে মানুষ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল বলে জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গ্রহণযোগ্যতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে বলে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। সকালে গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে কুশল বিনিময় করেন। একটা দল করে শুধু নেতা হওয়া না, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম, মানুষের জন্য কি দিয়ে গেলাম, এটাই একটা রাজনৈতিক মানুষের জীবনের এটাই বড় কথা, যে আমি আমার দেশের মানুষের জন্য কতটুকু আমি দিয়ে যেতে পারলাম, কতটুকু করে যেতে পারলাম। এই কথাটা মাথায় রাখলে পরে খুব দেশের জন্য অনেক কিছু করা যেতে পারে। বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই মন্তব্য করেন মন্ত্রী। খাদ্যমন্ত্রী বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না, প্রতিষ্ঠা হতো পাকিস্তানের গণতন্ত্রের চেয়েও খারাপ কিছু। দলের নাম ভাঙিয়ে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম করার কোনো সুযোগ নেই। তিনি যত বড় মাপের ব্যক্তি হন না কেন তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে পায়রা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিদেশি প্রভুদের পদলেহন করে ক্ষমতাসীন সরকার এদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকার রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে দখল করে নিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। তাই এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে নেতাকর্মীদের বিদ্রোহ করার আহ্বান জানান তিনি। এই দেশে বিদেশি প্রভুদের, আধিপত্যবাদী প্রভুদের তাদের পদলেহন করে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই দেশ, আমাদের দেশের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব সব কিছুকে তারা জলাঞ্জলি দেবে। চলমান তাপপ্রবাহ কমে আগামী ২০ মে সারা দেশে স্বস্তির বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ১৯ মে থেকে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টির মাধ্যমে সারা দেশে তাপপ্রবাহ কমতে থাকবে। তিনি আরও বলেন, মাসের বাকি সময়ে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই, পাশাপাশি সমুদ্রে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ। তাপপ্রবাহের মধ্যেই ৬ বিভাগের ২-১ জায়গায় বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। তবে খুলনা বিভাগে বৃষ্টিপাত কিছুটা তুলনামূলকভাবে কম থাকতে পারে। আর
দেশে চলমান যে তাপপ্রবাহ ৮ বিভাগেই বর্তমানে তাপপ্রবাহ বয়ে চলেছে এবং আমরা আশা করছি যে এই চলমান তাপপ্রবাহ আগামী কালকের পর থেকে বিশেষ করে ১৯ তারিখের পর থেকে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। কুমিল্লা ১৪ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ৫ যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মিয়াবাজার হাইওয়ে থানার এসআই গিয়াসউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি মহাসড়কের ১৪ গ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়, আহত হন প্রায় ১৫ জন। আহতদের উদ্ধার করে ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সারা দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে পুলিশ একটি সাফল্যজনক ভূমিকা পালন করেছে। পুলিশের কঠোর পরিশ্রমে বর্তমানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়াস চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এজন্য প্রধানমন্ত্রী সময়ে সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন। বাংলাদেশ পুলিশকে দেশে বিদেশে ট্রেনিংয়ের মাধ্যমে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলেছেন। দুপুরে সুনামগঞ্জ লঞ্চঘাটে এলাকায় পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সন্ত্রাসবাদ দমনে একটি সাফল্যজনক ভূমিকা পালন করেছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। ভোটের দিন ঘনিয়ে আসলেও ফরিদপুরের নগরকান্দা ও সালথায় জমে ওঠেনি উপজেলা নির্বাচন। কৃষিপ্রধান অঞ্চলটিতে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভোটের আমেজ থাকলেও নির্বাচনে কোনো মাথা ব্যথা নেই কৃষকদের। প্রার্থীরা বলছেন, নির্বাচিত হতে পারলে কৃষিতেই বেশি নজর দেবেন তারা। ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম জনি রিপোর্ট। প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে ফরিদপুরের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে জেলার নগরকান্দা ও সালথার ভোটারদের মাঝে ভোট প্রার্থনায় নেমেছেন প্রার্থীরা। প্রার্থী ও সমর্থকদের মাঝে ভোটের আমেজ দেখা গেলেও উল্টো চিত্র ভোটারদের মাঝে। ৯০% কৃষি নির্ভর অঞ্চলটিতে নির্বাচন ঘনিয়ে আসলেও নির্বাচনের আমেজ নেই কৃষকদের মাঝে। সবার ব্যস্ততা ফসলি মাঠে। আমার হলো পেটে ভাতের চিন্তা, আমার তো চিন্তা না পাগল। উপজেলা চেয়ারম্যান কোনোদিন ডাহে নাই যে আসনাটি দাঁতপুর গয়াসপুর সেই কিছুই করে দেয় না। নির্বাচন গেলে এই আইছে কয় যে দিবানে এত আপনারা যায়েন, এনে তো তাগো বিপদ, আমাকে পরে উদ্ধারও কর না বিপদে পড়লি। রাজনীতি তোর পেট চলবে না, ধান কাটতো ধান ঘরে নিব, বছরে খাবার থাকবে ঘরে, এটারে আগে গুরুত্ব দিতে হবে, তারপরে হলো আগে পেট নীতি পরে রাজনীতি। ভোটারদের আকৃষ্ট করতে মিষ্টি কথার ফুলঝুরি সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। কৃষকদের সাথে থেকেই তাদের সমস্ত রকমের সহযোগিতা নিয়ে এবং তাদের পাশে আমি সবসময় থেকে আমি যেন এই কৃষকদের উন্নয়নের সহযোগী হতে পারি। আমাদের এখানে আরও 100 পেঁয়াজের ঘর আমরা করতে পারি, এই জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশা করি আমরা এটা পেয়ে যাব। ভোটারদের আকৃষ্ট করতে মিষ্টি কথার ফুলঝুরি সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত নগরকান্দা ও সালথা উপজেলায় মোট ভোটার সংখ্যা 3,07,567 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 1,59,788 জন ও নারী ভোটার সংখ্যা 1,47,779 জন, যাদের সিংহভাগই কৃষিকাজে জড়িত। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। চট্টগ্রামের বাজারে ডিমের হালি 50 টাকা, যা গত সপ্তাহে ছিল 45 টাকা। অর্থাৎ 2 সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম 10 থেকে 15 টাকা বেড়েছে। আজ নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, কাজীর দেউড়ি, হালিশহর কাঁচা বাজারে গিয়ে দেখা যায় মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 150 টাকা, সাদা ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়, আর প্রতি ডজন হাঁসের ডিম 200 টাকা ও দেশি মুরগির ডিম 240 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সব ধরনের সবজির দাম প্রায় 3-4 সপ্তাহ ধরে স্থির রয়েছে। নগরীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম নতুন করে না বাড়লেও সোনালী মুরগির দাম বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 370 থেকে 480 টাকা, যা 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 60 থেকে 70 টাকা বেশি। এছাড়া বাজারে প্রতি কেজি মাছের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, অভিযানে গেলেই ক্রয় বিক্রয় রসিদ খতিয়ে দেখা হচ্ছে। রসিদ দেখাতে না পারলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজবাড়ী জেলার দৌলদিয়া ঘাট ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের নৌরুটে দেখা দিয়েছে ৩ তাসের জুয়ারিদের প্রাদুর্ভাব। একসময় কালেভদ্রে এমন দেখা গেলেও এখন প্রতি রাতেই ফেরিতে বসছে জুয়ার আসর। আর এর খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে যাত্রী ও চালকরা। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। যাত্রী পারাপারে সবসময় ব্যস্ত থাকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। রাত হলে এখানে ব্যস্ততা বাড়ার পাশাপাশি নেমে আসে অদ্ভুত এক নীরবতা। এই সুযোগে ফেরিতে জমে ওঠে ৩ তাসের জোয়ার আড্ডা। এসব আড্ডায় প্রায় প্রতি রাতেই নিঃস্ব হচ্ছেন যাত্রীসহ চালকরা। ঈদে জোয়ারদের ভয়াবহতা আরও বাড়বে বলে মনে করছেন যাত্রী ও চালকরা। তবে এ বিষয়ে কারো ভ্রুক্ষেপ নেই বলে মনে করেন তারা। ঈদকে সামনে রেখে এখনই নিরাপত্তা জোরদারেরও দাবি যাত্রী ও সচেতন মহলের। রাত হলে মনে করেন শুরু করে আসে ট্রাকের ড্রাইভারদের পরে নির্যাতন করে, টাকা পয়সা জোর জুলুম করে নিয়ে যায়। গেট লাগানো থাকলেই মনে করেন আইসে গলায় চাকু ধরতেছে, প্রস্তাব করতে লাভলেই মনে করেন আইসে পিছনতে ধরতেছে, টাকা পয়সা মোবাইল কারিয়ে নিয়ে যাচ্ছে, মোবাইলে কথা বলতে বলতে মোবাইল কারিয়ে নিয়ে চলে যায়। প্রশাসনও অ্যালার্ট থাকলে আর সমস্যা হয় না, প্রশাসন তো থাকে তাদের দান দেয়। সরকার যাতে এটার কোনো কিছু যাতে আমাদের জন্য করতো, আমরা ভালোভাবে রোডে গাড়ি ঘোড়া চালাতে পারতাম। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে বলে দাবি করেছে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া শাখা। এরকম যে কোনো খবর পাওয়ার সাথে সাথে আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং নৌ পুলিশের সহযোগিতায় এগুলি প্রতিহত বা প্রতিরোধ করি। এ ব্যাপারে সকলের সচেতনতা এবং সহযোগিতা কাম। ঈদ উপলক্ষে কড়া নজরদারি থাকবে জানিয়ে জুয়ারিদের বিষয়ে পুলিশ সচেতন রয়েছে দাবি করেছে নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের এই পার থেকে এবং ও পার থেকে আমরা ফেরিতে একটি টহলের ব্যবস্থা রেখেছি, যাতে ফেরিতে কোনো দুর্ঘটনা কোনো অপরাধীরা না করতে পারে। সেই জন্য আমরা এই পার থেকে যে ফেরিগুলো ওপারে যায় ও ফেরিতে আমরা ফোর্স মোতায়েন রাখছি, এবং ও পার থেকে যে ফেরিগুলো এপারে আসে ও ফেরিতেও আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। আসন্ন ঈদুল আজহায় যাত্রী ও চালকদের চলাচল স্বচ্ছন্দ ও নির্বিঘ্ন করতে ফেরিতে জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ রাখবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি। হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাসের যৌথ আয়োজনে ক্যালিগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জাপানি ক্যালিগ্রাফি শিল্পী সাতোকো আজুমা কর্মশালাটি নেতৃত্ব দেন। অংশগ্রহণকারীরা জাপানি ক্যালিগ্রাফির প্রদর্শনী দেখে মুগ্ধ হন। পাশাপাশি বিশ্ববিখ্যাত শিল্পীর কাছে হাতে কলমে ক্যালিগ্রাফি শিখতে পেরে দারুণ খুশি। কর্মশালাটিতে 100 জন শিশু 5টি দলে বিভক্ত হয়ে ক্যালিগ্রাফি প্রশিক্ষণ নেন। এই ক্যালিগ্রাফি কর্মসূচির মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের গভীর সংযোগ গড়ে উঠবে, পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় এবং শৈল্পিক অভিব্যক্তি প্রকাশ পাবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। অংশগ্রহণকারীরা এই কর্মসূচির মাধ্যমে জাপানি ক্যালিগ্রাফির সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে বিশদভাবে জানতে পারবে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, ইউথ বাংলা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপারসন ও সমাজসেবী সীমা হামিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। বরিশালের হিজলায় কৃষকের মাড়াইযোগ্য তোলা সয়াবিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল উপজেলার বড় জালিয়া গ্রামে গ্যাস মেকারের ইট ভাটায় গচ্ছিত রাখা রফিকুল ইসলাম মৃধা ও মনির মাঝির সয়াবিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে মনির মাঝি বাদী হয়ে হিজলা থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের দাবি, যারা সয়াবিনে আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ সয়াবিন পোড়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পারিবারিক জের ধরেই হয়তো আমাদের পাশের বাড়ির একটা ছেলে ছিল, ও আগুন দিছে বলে আমার ধারণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় ঘুরতে এসে জুনায়েদ নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার প্রায় 9 ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে। নিহত জুনায়েদ চট্টগ্রাম নগরীর মহসিন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র বলে জানিয়েছেন চবি প্রক্টর ওহিদুল আলম। তিনি জানান, নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র জুনায়েদ। চাঁপাইনবাবগঞ্জে বাড়ির পাশে আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ও মহারাজপুর ইউনিয়নের মধ্য শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো রিশাদ ও তারিফা খাতুন। বৃহস্পতিবার তারা বজ্রপাতে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ রূপক জানান, সন্ধ্যার দিকে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় তারা নিজ বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে যায়। হঠাৎ ঝড় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে 20,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়িতে পুকুরের মাটি খননকালে কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। জেলার টুঙ্গিবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরের মাটি খননকালে এই মূর্তিটি উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, মূর্তিটি উচ্চতায় 37 ইঞ্চি ও প্রস্থে 17 ইঞ্চি। উদ্ধার করা মূর্তিটি ট্রেজারিতে প্রেরণ করা হবে। মেগা প্রকল্প, নতুন পরিষদ আর নতুন পরিকল্পনায় বদলে যেতে শুরু করেছে প্রাচ্যের ভ্যানিস খ্যাত বিভাগীয় শহর বরিশাল। বরাদ্দের সবটুকু সঠিক ব্যবহার হলে কোনো দিকেই উন্নয়ন বঞ্চিত থাকবে না দক্ষিণের এ জনপদ। আসাদ চৌধুরী ক্যামেরায় বরিশাল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রাসেল। নানান প্রতিবন্ধকতা ও সমন্বয়হীনতায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার উন্নয়ন থেকে বঞ্চিত ছিল দক্ষিণের জনপদ প্রাচ্যের ভেনিস বরিশাল। দখল, দূষণ, জলাবদ্ধতায় উন্নয়ন বঞ্চিত বরিশালে প্রধানমন্ত্রীর বরাদ্দের 797 কোটি টাকা প্রকল্পে যেন নতুন করে বদলে যেতে শুরু করেছে এ নগর। একটি টেকসই একটি বরিশাল নগরী তৈরি করবেন, একটি জলাবদ্ধতা মুক্ত একটি নগরী তৈরি করবেন। সিটি কর্পোরেশনের নতুন পরিষদ, বাজেট ও ভিন্ন পরিকল্পনায় ইতিমধ্যে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। পয় নিষ্কাশন, আধুনিক সড়ক, ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি মশক নিধন, খাল খনন ও জলাবদ্ধতা মুক্ত রাখতে একযোগে শুরু হচ্ছে বিশাল কর্মযজ্ঞ। উন্নয়নের এসব অবকাঠামো দৃশ্যমান হতে অপেক্ষা কিছু সময়ের। বর্তমান যিনি মেয়র আছেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেনিবার, তার হাত ধরেই এটা বাস্তবায়ন হবে। নতুন মেয়রের যে কার্যক্রম চলতেছে তাতে আমরা খুশি ইনশাআল্লাহ। তবে মানুষের প্রত্যাশা বরাদ্দের পুরোটাই যেন ব্যয় হয় উন্নয়ন খাতে, একই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতাও যেন থাকে। বৃষ্টিতে বরিশাল শহরে কোনো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি, রাস্তাঘাটের কাজও শুরু হচ্ছে। যানবাহন শাখা ইত্যাদি শাখাগুলো সবগুলোই অটোমেশনে যাচ্ছে। এটা আসলে আমাদের বরিশালের জন্য অনেক একটা সুখকর দিক। তবুও উন্নয়নে আরো বড় বাজেটের অপেক্ষার কথা বললেন নগরপিতা। 280টা রাস্তা এবং ড্রেনেজের কাজ আমরা শুরু করতে সক্ষম হব, যেটা 2200 কোটি টাকা। এই প্রজেক্টও যদি দিয়ে যায় তা বরিশাল শহর আমার মনে হয় বিরাট পরিবর্তন আসবে। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আগামীর টেকসই, সুন্দর, নিরাপদ বরিশাল গড়তে নতুন কর্মপরিষদ, নতুন বরাদ্দের সবটুকুই করবে সঠিক ব্যবহার, এমনটাই দাবি এ নগরবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নড়াইলে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা সহ অনেকে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র কার্ডিওভাস্কুলার সোসাইটির উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনের সভাপতি অধ্যাপক ডাক্তার মির্জা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার গণপতি আদিত্য, অধ্যাপক ডাক্তার জাহিদুল ইসলাম, অধ্যাপক ডাক্তার RC দেবনাথ, ডাক্তার গোবিন্দ কান্তি পাল, ডাক্তার সুধীর চন্দ্র পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়ক পণ্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজনে প্রথম পর্যায়ে 15 জনের মাঝে কাঠের দোকানঘর, পণ্য ও নগদ অর্থসহ এই পণ্য উপকরণ বিতরণ করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ।
বরগুনার আমতলীতে ৩ নম্বর ওয়ার্ডে পৌর বাস স্ট্যান্ডের উদ্বোধন করেছেন মেয়র মতিয়ার রহমান। সকালে বাস স্ট্যান্ড সংলগ্ন নেইম ফলকের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, আমতলী থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। সকালে বঙ্গবন্ধু সমাধিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। পরে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বরগুনার আমতলীতে নতুন বাজার বাদঘাট এলাকায় বাইতুল নূর জামে মসজিদের নির্মাণ কাজের জন্য আমতলী পৌরসভার পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল পৌরসভার কার্যালয়ে মসজিদের সভাপতি ও সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন আমতলীর মেয়র মতিয়ার রহমান। এ সময় মসজিদ নির্মাণের কাজ চেক পেয়ে খুশি হয়েছেন মসজিদ কমিটি। ধন্যবাদ জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ সহ সকলকে। রেলওয়ের ভাড়ার বৃদ্ধির প্রতিবাদ ও দূরত্ব ভিত্তিক রেয়াতি প্রথা বহালের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে রেল নৌ যোগাযোগ ও পরিবহন উন্নয়ন গণ কমিটির উদ্যোগে পার্বতীপুর জংশন রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এর আয়োজন করা হয়। এ সময় কলামিস্ট নাহিদ হাসান, আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হোসেন, সদস্য ফরিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে কর্মসূচিকে ঘিরে রেল ও মডেল থানা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ছাড়াও সতর্ক অবস্থানে ছিলেন সংশ্লিষ্টরা। নানান ঝুঁকিপূর্ণ রোগ ব্যাধি নির্মূলে এবং অবহেলিত সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ৩ দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি যৌথ আয়োজন করেছে রোটারি ক্লাব অফ চিটাগাং ক্রাউন ও বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট। রোটারিয়ান মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অ্যান্টি টেরোরিজম চট্টগ্রাম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম। ময়মনসিংহের দ্বিতীয় দফায় 2 শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ঔষধ বিতরণ করেছেন সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। দিনব্যাপী নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টুর কলেজ 9 জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করেন। এর আগে প্রথম দফায় 332 জন রোগীকে ঢাকায় চোখের ছানি অপারেশন ও চশমা প্রদান করা হয়েছে। দিনাজপুরে ফুলবাড়িতে স্বেচ্ছায় মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়েছে। ক্লিন মসজিদ টিম নামে একটি টিম গঠন করে উপজেলার বিভিন্ন মসজিদ পরিষ্কারের উদ্যোগ নিয়েছে তারা। মহতী এই কাজে যুবকদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম শিকারী সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুফতি সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ কেরামত আলী ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি শরীয়তপুর জেলা শাখা মুফতি ফেরদাউস আহমদ, সহসভাপতি মুফতি মুনির হোসেন সহ আরও অনেকে। কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের 2 বছরের মাথায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে যদু বয়রা ইউনিয়নের নিদেনতলা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী পুরুষ উত্তর চাঁদপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে বিনা খাতুনের 7 মাসের শিশু সন্তান উদ্ধারের জন্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন ও হত্যার সাথে জড়িতদের আটকপূর্বক বিচার দাবি করেছেন।
রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ হাসিনা অনূর্ধ্ব 15 টি-20 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি পরিচালক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী খেলায় লালমনিরহাট জেলা ক্রিকেট দলের মুখোমুখি হয় গাইবান্ধা জেলা দল। টুর্নামেন্টে রংপুর বিভাগের 8 জেলার মহিলা ক্রিকেট দল অংশ নিচ্ছে। সাভারে প্রেস ক্লাবের এক অসুস্থ প্রবীণ সাংবাদিকের চিকিৎসার ব্যয়ভারের দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। একসময় প্রবীণ সাংবাদিক ও দৈনিক সংবাদের সাবেক সাভার প্রতিনিধি পার্থ চক্রবর্তীর সার্বিক শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। দুপুরে সাভার পুরো এলাকার তালবাগ মহল্লা সাংবাদিক পার্থ চক্রবর্তীর বাসায় এসে পরিবারের খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদান করেন। পার্থ চক্রবর্তীর স্ত্রী বীণা চক্রবর্তী জানান, দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত তিনি। পরে 2020 সালে মহামারীতে করোনা রোগে আক্রান্ত হয়েছিল। এতে ফুসফুসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাড়িতেই অক্সিজেন সরবরাহের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেন তিনি। বে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমানের মরদেহ বৃহস্পতিবার বাদ জোহর শরীয়তপুরের গোসাইরহাটে সরকারি শামসুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তৃতীয় এবং হাটুরিয়া মিয়াবাড়ি বাদ আসর চতুর্থ জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। দেশবরেণ্য ব্যক্তির জানাজায় উপস্থিত ছিলেন শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার, যুব উদ্যোক্তা মাসুদ আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সোমবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। মরহুমের প্রথম জানাজা বুধবার বাদ জোহর ঢাকার হাজারীবাগে লেদার কলেজ মাঠ ও বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল বললেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা। সোমবার থেকে কমতে পারে দেশের বিভিন্ন স্থানে চলমান তাপপ্রবাহ, নামতে পারে স্বস্তির বৃষ্টি, সাগরে তৈরি হতে পারে লঘুচাপ। কুমিল্লা 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে 5 জন যাত্রী নিহত, বেশ কয়েকজন আহত। ভোটের দিন ঘনিয়ে আসলেও ফরিদপুরে জমেনি উপজেলা নির্বাচন। প্রার্থী ও সমর্থকের মাঝে আমেজ থাকলেও মাথা ব্যথা নেই কৃষকদের। দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে নৌরুটে দেখা দিয়েছে 3 তাসের জোয়ারিদের দৌরাত্ম্য। জোয়ার ফাঁদে সর্বশান্ত হচ্ছে মানুষ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।